প্রাণপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আমি জয়তুশীল, সহকারী অধ্যাপক, বান্দরবান ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ও কলেজ। আজকে আমি একাদশ এবং দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থীদের জীববিজ্ঞান বিষয় প্রথম পত্রের অধ্যায় 1 থেকে জেনেটিক ম্যাটেরিয়াল বংশগতীয় বস্তু তৃতীয় পর্ব নিয়ে আলোচনা করব। এখানে থাকবে বেসিক্যালি ডিএনএর ফিজিক্যাল স্ট্রাকচার, ভৌত গঠন। প্রাণপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, অনলাইনে এটি তোমাদের সাথে আমি 19তম ক্লাস পরিচালনা করছি। ভালোভাবে ক্লাসগুলো লক্ষ্য করবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, খেয়াল করো, ডিএনএ, ডিঅক্সিরাইবো নিউক্লিক অ্যাসিড। ডিএনএ হলো ডিঅক্সিরাইবো নিউক্লিক অ্যাসিড এর অ্যাক্রোনিম বা সংক্ষিপ্ত রূপ। ডিএনএ হলো জীবের বংশগত বৈশিষ্ট্যের ধারক ও বাহক। ডিএনএর গঠন একক হলো নিউক্লিওটাইড এবং লক্ষ লক্ষ নিউক্লিওটাইড এর দীর্ঘ পলিমার হলো একটি ডিএনএ অণু। ডিএনএ অণু হলো একটি বৃহদাণুর জৈব অ্যাসিড যা জীবনের আণবিক ভিত্তি, মলিকিউলার কোড অফ লাইফ হিসেবে স্বীকৃত। ডিএনএর গঠন উপাদান হলো 5 কার্বন বিশিষ্ট ডিঅক্সিরাইবোজ সুগার, 4 ধরনের নাইট্রোজেনাস ক্ষারক যথা অ্যাডিনিন, গুয়ানিন, সাইটোসিন ও থাইমিন এবং ফসফরিক অ্যাসিড। প্রকৃত কোষের ক্রোমোজোমের মূল উপাদান হলো ডিএনএ। কতক ভাইরাসে ডিএনএ থাকে। ডিএনএ সূত্রাকার কিন্তু আদিকোষ, মাইটোকন্ড্রিয়া ও ক্লোরোপ্লাস্টে বৃত্তাকার ডিএনএ থাকে। কোষে ডিএনএর পরিমাণ পিকোগ্রাম। 1 পিকোগ্রাম সমান 10^12। কোষে ডিএনএর পরিমাণ পিকোগ্রাম এককে প্রকাশ করা হয়। মানুষের ডিপ্লয়েড কোষে 5 থেকে 6 পিকোগ্রাম ডিএনএ থাকে। একজন প্রাপ্তবয়স্ক মানুষের দেহে 100 গ্রাম ডিএনএ থাকে। লক্ষ্য করো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, ডিএনএর ভৌত গঠন, যেটি ওয়াটসন এবং ক্রিক প্রদত্ত ডাবল হেলিক্স মডেল অনুযায়ী তোমাদের উদ্দেশ্যে আমি বলছি, ভালোভাবে লক্ষ্য করবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, খেয়াল করো, প্রথমে বলছি ডিএনএ অণু দ্বিসূত্রক, বিন্যাস ডান থেকে বাম দিকে ঘোরানো পেঁচানো সিঁড়ির মতো, যাকে বলা হয় ডাবল হেলিক্স। সূত্র দুটি সমদূরত্বে পরস্পর বিপরীতমুখী, একটি 5' to 3' কার্বনমুখী এবং অপরটি 3' to 5' কার্বনমুখী, অর্থাৎ সূত্র দুটি অ্যান্টিপ্যারালাল হয়ে অবস্থান করে। সূত্র দুটি তৈরি হয় ডিঅক্সিরাইবোজ সুগার ও ফসফেটের পর্যায়ক্রমিক সংযুক্তির মাধ্যমে। সূত্র দুটির মাঝখানের প্রতিটি ধাপ তৈরি হয় একজোড়া নাইট্রোজেন বেস, এ ডাবল বন্ড টি অথবা জি ট্রিপল বন্ড সি। এইভাবেই ফসফেট যুক্ত থাকে ডিঅক্সিরাইবোজ সুগারের 3' ও 5' কার্বনের তৃতীয় ও পঞ্চম কার্বনের সাথে এবং ক্ষারকগুলো যুক্ত থাকে ডিঅক্সিরাইবোজ সুগারের 1 নম্বর কার্বনের সাথে। কাজেই সূত্রকের বাইরের দিকে ফসফেট এবং ভেতরের দিকে নাইট্রোজেন ক্ষারক, নাইট্রোজেন বেস থাকে। 6 নম্বরে দেখো, ডিএনএ অণুতে 4 ধরনের নাইট্রোজেন ক্ষারক বা বেস, যেগুলো আমি আগেও বলেছি, অ্যাডেনিন, গুয়ানিন, থাইমিন এবং সাইটোসিন থাকে। প্রাণপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, লক্ষ্য করো, একটি সূত্রের অ্যাডেনিন অপর সূত্রের থাইমিনের সাথে দুটি হাইড্রোজেন বন্ধনী দিয়ে এ ডাবল হাইড্রোজেন বন্ড টি অথবা টি ডাবল হাইড্রোজেন বন্ড এ, এবং একটি সূত্রের গুয়ানিন অপর সূত্রের সাইটোসিনের সাথে 3টি হাইড্রোজেন বন্ধনী দিয়ে জি ট্রিপল হাইড্রোজেন বন্ড সি অথবা সি ট্রিপল হাইড্রোজেন বন্ড জি এভাবে যুক্ত হয়। কাজেই সিঁড়ির ধাপ হবে এ ডাবল বন্ড, বন্ডটা হচ্ছে হাইড্রোজেন, টি অথবা জি ট্রিপল বন্ড সি। এরপরে লক্ষ্য করো, বন্ড তৈরি হয় পাশাপাশি অবস্থিত দুটি ক্ষারের OHN কিংবা NHN কিংবা NHO। এভাবেই সি এবং জি এর মধ্যে 3টি অপশনই বিদ্যমান থাকে। এ এবং টি এর মধ্যে 2টি অপশন, টিতে ও থাকলেও পাশে এতে HN থাকে না বা নাই। 8 নম্বরে দেখো কি বলছে, ডিএনএ অণুর সূত্র দুটির প্রতিটির পেজ বা ঘূর্ণনের দৈর্ঘ্য 34 অ্যাংস্ট্রম, 3.4 ন্যানোমিটার। প্রতিটি পেজে নাইট্রোজেনাস বেস জুড়ে 10টি ধাপ সমদূরত্বে অবস্থান করে। ফলে সিঁড়ির এক ধাপ থেকে অপর ধাপের দূরত্ব হয় 3.4 অ্যাংস্ট্রম, অর্থাৎ 0.34 ন্যানোমিটার। প্রতিটি পেজে হ্যালিক্স দুটির ব্যাস থাকে 20 অ্যাংস্ট্রম, 2 ন্যানোমিটার। তবে অণুর দৈর্ঘ্য প্রজাতি ভেদে ভিন্ন রকমের হতে পারে। হেলিক্সের প্রতিটি সম্পূর্ণ পেজ বা ঘূর্ণনে শৃঙ্খলের বাইরের দিকে একটি গভীর কাজ মেজর গ্রুপ এবং একটি অগভীর খাঁজ মাইনর গ্রুপ সৃষ্টি হয়। 11 নম্বর,
প্রতিটি ঘূর্ণনে মনোনিউক্লিওটাইডের সংখ্যা 10 জোড়া। প্রতিটি প্যাচে হাইড্রোজেন বন্ড সংখ্যা 25টি। ডিএনএর আণবিক ওজন 10⁶ থেকে 10⁹ এর মধ্যে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, লক্ষ্য করো, এখানে একটি ফিগার দিয়েছি, এটা মূলত ভৌত গঠনের ফিগার। এটি একজন শিক্ষার্থীর আঁকা। তো তোমাদেরকে আমি বলবো, ভৌত গঠন আসলে ঠিক এভাবে করে একটি ফিগার যেন তোমরা দিতে পারো, চেষ্টা করবে। এখানে দেখো দুটি সূত্রকে আমরা দেখিয়েছি, পরে আরো কয়েকটি ফিগার আছে, সেখানে আরো স্বচ্ছ ধারণা পাবে। এটা জাস্ট একটু খেয়াল করো। সূত্রক দুটি পেঁচানো অবশ্যই ডান থেকে বামে, এবং সেখানে আমরা পেন্টোজ সুগার দেখতে পাচ্ছি, ফসফেট দেখতে পাচ্ছি, মাঝখানে নাইট্রোজেন ব্যাস, এবং দুটি নাইট্রোজেন ব্যাসের মাঝখানে হাইড্রোজেন বন্ড। হাইড্রোজেন বন্ডগুলো ডট ডট করে দেওয়া, এর অর্থ হলো দুর্বল বন্ড। পিতে ফসফেট, এতে অ্যাডেনিন, টিতে থাইমিন, জিতে গুয়ানিন, সিতে সাইটোসিন। পরের ফিগারগুলোতে আমরা সুস্পষ্ট ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করব। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, লক্ষ্য করো, এখানে ফিগারটা আমি দেখিয়েছি। দেখো, দুই পাশে দুটি সূত্রক, সূত্রক দুটির দুটি অ্যারো সাইন পরস্পর বিপরীতমুখী, অর্থাৎ অ্যান্টিপ্যারালাল। এই সূত্রক দুটি একটি ঠিক অপরটির মতো নয়, তবে কমপ্লিমেন্টারি। দেখো অ্যান্টিপ্যারালাল কিভাবে বুঝবা? দুটি র্যালিংয়ে দেখো যে পেন্টোজ সুগারগুলো দেওয়া আছে অনেকটা বেনজিন বলয়ের মতো, যদিও এটি 5 কার্বন বিশিষ্ট শর্করা পেন্টোজ সুগার। এই যে পেন্টোজ সুগার অক্সিজেনটা দেখো, অক্সিজেনটা কোথায়? বাম পাশেরটাতে দেখো উপরের দিকে, ডান পাশেরটা দেখো ঠিক নিচের দিকে, অর্থাৎ এই দুটি সূত্রক অ্যান্টিপ্যারালাল। এবং এই সূত্রক দুটির পর্যায়ক্রমিক যে সংযুক্তি একটু খেয়াল করবা, রেলিং স্পেশালি পেন্টোজ সুগার, তারপরে ফসফেট, আবার পেন্টোজ সুগার, আবার ফসফেট, ঠিক এইভাবেই আবারও পেন্টোজ সুগার, আবারও ফসফেট। এইখানে একটি পেন্টোজ সুগার, তার সাথে যখন একটি নাইট্রোজেনাস বেস, মাঝখানে লক্ষ্য করো প্রথমটা আমি বলছি টি, থাইমিন যুক্ত হয়, তখন সেটি হয় নিউক্লিওসাইড। এর সাথে যখন একটি ফসফেট যুক্ত হয়, তখন সেটি নিউক্লিওটাইড, অর্থাৎ মনোনিউক্লিওটাইড, একটি নিউক্লিওটাইড আর কি। এর মাঝখানে ফসফেট দ্বারা দুটি সুগার যখন সংযুক্ত হয়, অবশ্যই সুগারের সাথে নাইট্রোজেনাস বেসও থাকে, তখন ডাইনিউক্লিওটাইড, এভাবে ট্রাইনিউক্লিওটাইড, ক্রমান্বয়ে পলিনিউক্লিওটাইড হিসেবে দুটি সূত্রকের আবির্ভাব ঘটে। সূত্রক দুটির মাঝখানে থাকে নাইট্রোজেনাস বেস। সবসময় লক্ষ্য করবা, টি এর সাথে এ, এর সাথে টি, সি এর সাথে জি, জি এর সাথে সি, এভাবেই থাকে। এবং লক্ষ্য করবা, টি এবং এ এর মাঝখানে হাইড্রোজেন বন্ড দুটি, সি এবং জি এর মাঝখানে হাইড্রোজেন বন্ড 3টি। কেন? এখানে দেখবা এক পাশে পিউরিন থাকলে অপর পাশে পাইরিমিডিন নাইট্রোজেনাস বেস, অবশ্যই এভাবে। এবং সি এর সাথে জি থাকবে, এর সাথে টি থাকবে। কেন? দুটি পিউরিন ব্যাস পাশাপাশি বসতে পারে না, কারণ পিউরিন ব্যাস ডাবল বলয়। দুটি ডাবল বলয়, এটা দুই সূত্রের মাঝখানে দূরত্বটা নির্দিষ্ট, এই দূরত্বে সংকুলন হবে না। আবার দুটি পাইরিমিডিন ব্যাস যদি পাশাপাশি থাকে, তাদের দূরত্ব কম, তারা এক রিং বিশিষ্ট, সুতরাং তারা একে অপরকে নাগাল পাবে না। এতে করে সূত্রক দুটির মধ্যেকার যে দূরত্ব, সেই দূরত্বটা কিন্তু ফিক্সড, এটা ঠিক থাকবে না। সূত্রক দুটির মাঝখানে একটি কাল্পনিক অক্ষ আছে, সেই কাল্পনিক অক্ষকে বেজ করে এরা ডান দিকে পেছিয়ে সূত্রক ডাবল হেলিক্স হিসেবে ডিএনএর ভৌত গঠনটা সম্পন্ন করে। আশা করি এইটুকুই বুঝতে পেরেছো। পরের দিকে যাচ্ছি। এটি একটি ভৌত গঠন। এখানে যে 34 ডিগ্রি অ্যাংস্ট্রম দেখানো হলো, এই জায়গাটা হলো এই যে দুটি সূত্র একটা প্যাচ সৃষ্টি করে, সম্পূর্ণ একটা প্যাচ, অর্থাৎ পূর্ণ একটা প্যাচ, এটা 34 অ্যাংস্ট্রম। এবং এর মধ্যে নাইট্রোজেন বেসের সংখ্যা 10 জোড়া, একটি সূত্রকে 10টি, অপর সূত্রকে 10টি, এভাবে 10 জোড়া। এবং এই 10 জোড়া নাইট্রোজেনের বেস প্রত্যেকটির দূরত্ব কিন্তু সমান, একটির থেকে আরেকটির দূরত্ব 3.4 অ্যাংস্ট্রম। এবং এই সম্পূর্ণ প্যাচে হাইড্রোজেন বন্ডের সংখ্যা থাকবে কত? 25টি। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এবং দুটি সূত্রের মাঝখানে যে ব্যাস, এটা 20 অ্যাংস্ট্রম। পরের এই ফিগারটি দেখো, এর সাথে টি কিভাবে যুক্ত হয়েছে, জির সাথে সি কিভাবে যুক্ত হয়েছে। এদের মধ্যেকার বন্ধনটা অনেকটা লক অ্যান্ড কি সিস্টেমের মতো। সুতরাং এক পাশে পিউরিন থাকতে হবে, অপর পাশে পাইরিমিডিন থাকতে হবে, না হয় তাদের মধ্যেকার যে সংযোগ, সেই সংযোগটা যেমন তৈরি হবে না, পাশাপাশি তারা একে অপরকে নাগালও পাবে না। আশা করি বুঝতে পেরেছো। এখানে শেষ করব। যদি বুঝতে সমস্যা হয় আমাকে ফোন করো। আজ এ পর্যন্তই। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। বেস্ট অফ লাক। থ্যাংক ইউ ভেরি মাচ।